দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনে রংপুরের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেখা করবেন আবু সাইদের স্বজনদের সঙ্গে। বাড়িতে মানুষের ভিড়, সুষ্ঠু বিচার দাবি স্থানীয়দের। সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়ে ফুল কোর্ট সভা ডেকে স্থগিত করলেন প্রধান বিচারপতি। হাইকোর্ট ঘেরাওয়ের ডাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা কিছুটা কমতির দিকে আলু পেঁয়াজ সহ বিভিন্ন পণ্যের দাম বছর জুড়ে নজরদারির দাবি। এবং অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের হাল ধরায় সুদিনের আশায় ব্যবসায়ীরা। সমৃদ্ধ ও টেকসই বাণিজ্যের আশা, আর্থিক খাতগুলো সংস্কারের তাগিদ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি রাইসা জান্নাত। ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদের স্বজনদের সঙ্গে দেখা করতে রংপুরের পীরগঞ্জে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আবু সাইদের বাড়িতে আছেন সহকর্মী সানবীর রূপল, সরাসরি যাচ্ছি তার কাছে। উপদেষ্টা পৌঁছেছেন আবু সাইদের বাড়ি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিছুক্ষণ আগে পীরগঞ্জে মেরিন একাডেমি হেলিপ্যাড নেমেছেন এবং সেখান থেকে এই মাত্রই তিনি আবু সাইদ এর বাড়িতে পৌঁছলেন এবং এখন তার বাড়ির পাশেই তাকে কবরস্থ করা হয়েছে এবং সে কবরস্থানে তিনি নামবেন। এখন এখানে সকাল থেকেই আশপাশের উৎসুক মানুষের ভিড় ছিল, এখনও সেই মানুষের ভিড় চতুর্দিকে আছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি গাড়ি থেকে নামলেন এবং নেমে তিনি সবার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন এবং হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে তিনি শহীদ আবু সাইদের কবরের সামনে এসে দাঁড়িয়েছেন এবং এখানে তিনি তার মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া ও মোনাজাত করবেন এবং দোয়া ও মোনাজাত করে তার পরিবারের স্বজনদের সাথে দেখা করবেন। পরিবার ও স্বজনদের সাথে দেখা করে সেখান থেকে তিনি চলে যাবেন রংপুর মেডিকেল কলেজে, তার যাওয়ার কথা রয়েছে এবং তারপরে ছাত্র সমাবেশ অর্থাৎ রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সেখানে বক্তব্য রাখার কথা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে কবর জিয়ারতের জন্য দাঁড়িয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সাথে আমি দেখতে পাচ্ছি যে এই ছাত্র আন্দোলনের যে অন্যতম সমন্বয়ক সার্জিস আলমের নেতৃত্বে আরও কয়েকজন ছাত্র প্রতিনিধি তারা উপস্থিত আছেন। এখন দোয়া শুরু করা হচ্ছে এবং দোয়া শুরু করার পরে সবাই এখানে মোনাজাত করবেন এবং এখন সূরা ফাতিহা এবং পরে দোয়া পড়া হচ্ছে এবং এরপরে মোনাজাত করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে গত পরশুদিন অর্থাৎ বৃহস্পতিবার, এবং বৃহস্পতিবার দিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি শপথ নেওয়ার পরে বাকি যে 16 জন উপদেষ্টা তারা শপথ নিয়েছেন এবং তিনজন বাদে বাকি 13 জন শপথ নিয়েছেন। এর পরে কিন্তু তারা দপ্তর বন্টন করেছেন এবং গতকালকে জাতীয় স্মৃতিসৌধ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এবং শহীদ মিনার থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তারা তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। আজই তারা এই কোটা সংস্কার আন্দোলনের যে প্রথম যিনি নিহত হয়েছেন আবু সাইদ, যিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং তার বাড়িতে তারা শাহাদাত আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিন আল্লাহ। তাকে জান্নাতের উচ্চ মাকাম তুমি দান করে দাও আল্লাহ। আল্লাহ এই ছাত্র আন্দোলনে আল্লাহ যারা জীবন দিয়েছেন আল্লাহ মেহরবানি করে তাদেরকে তুমি শাহাদাতের সম্মান দান করে দাও আল্লাহ। মেহরবানি করে তাদের সবাইকে তুমি জান্নাত নসিব করে দাও আল্লাহ। আল্লাহ তাদের অর্থের বিনিময়ে আল্লাহ কিছু রাজনৈতিক খাবার পরিবর্তন হয়েছে আল্লাহ। আল্লাহ মেহরবানি করে এই দেশের দান করে আল্লাহ। আল্লাহ এই দেশ দায়িত্ব দিয়েছেন আল্লাহ। আমিও প্রতিষ্ঠা সহ
যারা এদের পরিচালনার দায়িত্ব রয়েছে, আল্লাহ সকল উপদেষ্টাগণকে আল্লাহ তুমি দান করে দাও, আল্লাহ হায়াত তাইয়্যিবা তুমি দান করে দাও। আল্লাহ আল্লাহ তারা যেন জনগণের স্বার্থে, আল্লাহ দেশের স্বার্থে আত্মত্যাগ করতে পারে। আল্লাহ সেই তৌফিক সেই যোগ্যতা তুমি দান করে দাও। আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করো। আল্লাহ তোমার দয়ার আচ্ছাদনের চাদর দিয়ে তাদেরকে তুমি আল্লাহ ঢেকে দাও। আল্লাহ আল্লাহ মেহরবানি করে এদেশে আল্লাহ ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ সকলের জান মালে করার জন্য আল্লাহ তাদেরকে দান করে দাও। রব্বুল আলামিন এই দেশকে দুর্নীতিমুক্ত, অনাচার মুক্ত, সমৃদ্ধিশালী, বৈষম্যহীন কল্যাণকর রাষ্ট্র হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নাও, এই দেশবাসীকে কবুল করে নাও। আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খালিকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই মাত্রই দোয়া মোনাজাত শেষ করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, এবং এখন তিনি চলে যাচ্ছেন নিহত আবু সাঈদের বাড়িতে, এবং পাশেই এই কবরের ঠিক পাশের বাড়িতেই আবু সাঈদের, এবং সেখানে ছোট্ট একটি কুড়ে ঘরের মতো একটি টিনের ঘরেই তার বেড়ে ওঠা, এবং সেই বাড়িতেই তিনি থাকতেন, সেখানে তিনি বেড়ে উঠেছেন। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যাচ্ছেন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই বাড়িতে গিয়ে তার বাবা মা এবং যে 6 ভাই এবং 3 বোনের যে পরিবার, সেই পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং তাদের সঙ্গে সৌজন্যতা করবেন। এখন সেখান থেকে সকাল থেকে আমি এখানে ছিলাম এবং তার এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি এবং তার পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলেছি। তারা বিশেষ করে তার সহপাঠীরা এখানে 8টি দাবি নিয়ে দাঁড়িয়েছিলেন। তার মধ্যে অন্যতম দাবি এই ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ সহ যে যারা আছেন তাদের সকলের এই নিহতের বিচার দাবি করেছেন। পাশাপাশি হচ্ছে গিয়া পাশাপাশি তারা এই আবু সাঈদের যে এখানে এলাকায় একটি গ্রন্থাগার পাঠাগার তার নামে করা একটি স্মৃতি ধরে রাখার জন্য সেখানে কিছু স্থাপনা তৈরি করা, এখানের পাশে রাস্তাটি নির্মাণ করা এবং একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করার জন্য তার এক শিক্ষক তিনি দাবি জানিয়েছেন। তো এরকম একটি অবস্থার মধ্য থেকে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফর এবং এই সফরের মধ্য থেকে তারা সেই দাবিটি করেছেন এবং তার ছোটবেলা থেকে বেড়ে ওঠা এই জায়গাটিতে আশপাশের মানুষ তারা বলছেন যে তিনি 16ই জুলাই যখন গুলিবিদ্ধ হন তার আগে পর্যন্ত তাকে যতটুকু জেনেছেন ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু সবার কাছে গ্রহণযোগ্য এবং বিনয়ী একজন মেধাবী ছাত্র হিসেবেই তাকে সবাই জানে এবং চেনে। কিন্তু যেহেতু তিনি কোনো কোটার সুযোগধারী না এবং যেহেতু তিনি একটি দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন, তিনি ক্লাস 5 এবং ক্লাস 8-এ বৃত্তি পেয়েছেন এবং পাশাপাশি এইচএসসি এবং এইচএসসিতে তিনি A+ পেয়েছেন এবং ইংরেজির মতো একটি ভালো সাবজেক্টে তিনি পড়ালেখা করছিলেন এবং টিউশনি করেই তিনি তার নিজের ব্যয়ভার বহন করতেন এবং সে কারণেই তিনি এই আন্দোলনে আরও বেশি সোচ্চার ছিলেন, তিনি অধিকারের প্রশ্নে আরও বেশি সোচ্চার ছিলেন এবং সেই সোচ্চার থাকার ফলাফল হলো আবু সাঈদ বুক টান করে দিয়েছেন এবং সেই বুক টান করে দেয়া আবু সাঈদ তিনি নিহত হন এবং এই আন্দোলনের প্রথম শহীদ হিসাবে তাকে বলা হয় এবং যে কারণে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এর মধ্যে তার বাড়িতে এবং তার স্বজনদের সঙ্গে দেখা করেছেন, এলাকাবাসীর সঙ্গে কথা বলেছেন এবং তার কবর জিয়ারত করে দোয়া মোনাজাত করেছেন। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এসেছেন তার বাড়িতে এবং এখান থেকে তিনি পীরগঞ্জ থেকে তার যাওয়ার কথা রংপুর মেডিকেল কলেজে এবং সেখানে আহত কেউ থাকলে তাদের সঙ্গে কথা বলবেন তিনি। এর পরে তিনি চলে যাবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যেখানে এই আবু সাঈদ তিনি নিহত হয়েছেন সেই জায়গাটি পরিদর্শন করবেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন এবং
এবং 16 তারিখে ঠিক দুপুর 2টার পরে যখন তীব্র ছাত্র আন্দোলন চলছিল এবং তীব্র ছাত্র আন্দোলনের মধ্যে দুপুর 2টা থেকে 3টার মধ্যে এরকম একটি সময়ে যখন পুলিশ টিয়ার সেল লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় ছাত্র জনতাকে, এবং তারপরও দেখা যায় যে একটি ভিডিওতে যে আবু সাইদ তিনি দাঁড়িয়ে আছেন একাই, কারণ তিনি কিন্তু আগে থেকেই তার ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা নিজের ব্যানার পোস্টারেও দেখেছি যে তিনি লিখেছেন যে তিনি মরতে হলে মরবেন, কিন্তু এই লড়াইয়ে জিততে চান। এরকম একটি প্রতিজ্ঞা নিয়েই তিনি আসলে এই আন্দোলনে জড়ো হয়েছিলেন, এবং এই আন্দোলনের রংপুরের মধ্যে একজন অন্যতম সমন্বয়ক তিনি ছিলেন এবং যার ফলে সবাই যখন ছত্রভঙ্গ হয়ে যায় তখনও অকুতোভয় আবু সাইদ তিনি ছিলেন লড়াইয়ের মাঠে, এবং লড়াইয়ের মাঠে থেকে তিনি একাই সেখানে একটি লাঠি নিয়ে দাঁড়িয়েছিলেন, এবং যেটি সারা বিশ্বের মানুষকে নাড়া দেয় যে একজন নিরস্ত্র আবু সাইদকে যেভাবে পুলিশ গুলি করে এবং পরপর বেশ কয়েকটি গুলি করার পরে তারপরে তাকে অন্যান্য শিক্ষার্থীরা এসে নিয়ে যায়, এবং অন্যান্য শিক্ষার্থীরা এসে যখন নিয়ে যায় সেখান থেকে রংপুর মেডিকেল কলেজে তাকে নিয়ে যাওয়া হয়, কিন্তু পথিমধ্যেই তিনি মৃত্যুবরণ করেন। এবং 16 তারিখের সেই যে মর্মান্তিক ঘটনা, সেই মর্মান্তিক ঘটনার পরবর্তীতে ফুঁসে ওঠে ছাত্র জনতা, এবং আবু সাইদের মতো আরও অনেককেই দেখা গেছে গুলির সামনে বুক চিতিয়ে দিতে, এবং তার ফলাফল হচ্ছে শেখ হাসিনা সরকারের পদত্যাগ, এবং সেই পদত্যাগ করে পতনের পরে তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন, এবং সেই আন্দোলনের সফলতা আজ এখন নতুন করে একটি নতুন মোড় ঘুরাচ্ছে বাংলাদেশ, এবং নতুন করে বাংলাদেশ একটি নতুন এক অবস্থানে চলে যাচ্ছে, এবং নতুন করে আবার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে তার 3 দিনের মাথায়, এবং 8 তারিখে তারা শপথ গ্রহণ করার পরে বাংলাদেশকে একটি নতুন জায়গায় নিয়ে যেতে যাচ্ছেন। এবং শিক্ষার্থী যারা আছেন এই আন্দোলনের সমন্বয়ক, তাদের মধ্যে 2 জন এই উপদেষ্টা পরিষদে জায়গা পেয়েছেন, এবং বাকি যারা বিশিষ্টজন জায়গা পেয়েছেন সব মিলিয়ে যে প্রধান উপদেষ্টা সহ 17 জনের জায়গা দেওয়া হয়েছে, এর মধ্যে তাদেরকে বিভিন্ন দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। এবং দেশের যে পরিস্থিতি এই 5 তারিখের সরকার পতনের পর দেখা গেছে যে বিভিন্ন জায়গায় অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ হয়েছে, লুটতরাজ হয়েছে, সেসব জায়গাকে নিরাপদ রাখার জন্য সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, এবং পরবর্তী সময় যেন একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা যায় সেই দিক থেকে বিবেচনা করে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় নিয়ে তারা এখন মাঠে বেরিয়েছেন। আমি দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসার আগেই ঢাকা থেকে সার্জিস আলম সহ প্রধান বেশ কয়েকজন সমন্বয়ক এর একটি দল, তারাও আবু সাইদের বাড়িতে এসেছেন এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তার আগে সকালবেলা তার রংপুরের যে সহপাঠীরা ছিলেন এবং যাদের সঙ্গে তিনি দীর্ঘদিন পড়ালেখা করেছেন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়তে ইংরেজি বিভাগে যাদের সঙ্গে তিনি পড়ালেখা করেছেন সেই সহপাঠীরা সকালে এসেছেন এবং সকালবেলা এসে তার কবর জিয়ারত করেছেন। এবং তার এখানের স্থানীয় যখন আমি কয়েকজন সহপাঠীর সঙ্গে কথা বলছিলাম, বন্ধুর সঙ্গে কথা বলছিলাম, তখন তারা বলছিল যে আবু সাইদ তিনি নিজে দরিদ্র পরিবার থেকে উঠে আসলেও তার নানা সামাজিক কর্মকাণ্ডের গল্প এবং তিনি নিজে টিউশনি করে পড়তেন, পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন এবং ছোটবেলা থেকেই তিনি চুপচাপ স্বভাবের, খেলাধুলা খুব একটা পছন্দ না করলেও পড়াশোনায় বেশি মনোযোগী ছিলেন, পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও যোগ দিয়েছেন। যার তার মধ্যে অন্যতম ছিল করোনাকালীন সময়ে তারা স্থানীয়ভাবে তারা বন্ধুরা মিলে সবাইকে সহায়তা করার জন্য একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং এছাড়াও ঈদ বা অন্যান্য সময় শীতের তোদের মাঝে বস্ত্র বিতরণ সহ বেশ কিছু কর্মকাণ্ডে তিনি তার কিন্তু আগে থেকেই সে সমন্বয়কের দায়িত্ব পালন করেছে এবং তার নেতৃত্বেই এই স্থানীয়ভাবে এই এলাকার যে তরুণ সমাজ, সেই তরুণ সমাজ তারা একসাথে এই কাজগুলো করতেন এবং বিভিন্ন সময় রক্তদান কর্মসূচি নিয়েও তাদের এক সবার মধ্যে উৎসাহ যোগানোর জন্য তিনি কাজ করে গেছেন। এরকম নানা রকম কর্মকাণ্ডে তিনি অংশগ্রহণ করতেন ছোটবেলা থেকেই এবং 25 বছর বয়সে তিনি মারা যান এবং 1999 সালে জন্ম নেওয়া এই আবু সাইদ
তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয় 2024 সালের 16ই জুলাই। এবং তার বন্ধুদের আরেকটি দাবি আছে, সেটি হচ্ছে 16ই জুলাইকে আবু সাঈদ দিবস হিসেবে পালন করার জন্য ঘোষণা দেয়া এবং আবু সাঈদের এই মৃত্যুকে স্মরণ করে এবং আবু সাঈদের এই যে বিরচিত যে মৃত্যু, সেই মৃত্যুর জন্য তার পরিবার এবং আশপাশের মানুষজন তারা গর্ববোধ করছেন এবং তারা বলছিলেন যে হয়তো আবু সাঈদ যদি আজকে এরকম একটি অঘটনের শিকার না হতেন, আজকে যদি তিনি বুক চিতিয়ে সেই লড়াই করতে না যেতেন, নিজের অধিকার এবং রাষ্ট্রের অধিকারের জন্য, সেই অধিকারের জন্য লড়াই করতে না গিয়ে যদি তিনি মারা না যেতেন, তাহলে হয়তো এত মানুষ তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করতো না বা তার সম্পর্কে অনেক কিছু জানতো না। কিন্তু তার সেজন্য যেহেতু তিনি শহীদ হয়েছেন এবং তাকে সেই শহীদের যে সুযোগ সুবিধাগুলো, সেই সুযোগ সুবিধাগুলো দেয় এবং তাকে তার কর্মকাণ্ডের মধ্য থেকে যাতে স্মরণে রাখা যায় সেরকম কিছু কাজ করার জন্য দাবি জানিয়েছেন। তো এছাড়া সকালে এসেই আমি কবরের পাশে পেয়েছিলাম তার বাবাকে এবং তার বাবা বলছিলেন যে তিনি ছোটবেলা থেকে তার যে সন্তানগুলো আছে তার ছয়জন ছেলে আবু সাঈদ ছিল এবং 6 জন ছেলের মধ্যে আবু সাঈদ ছিলেন সবার ছোট, যদিও তারপরে আরেকটি বোন তার রয়েছে এবং 3 বোন। তাদের মধ্যে সবার মধ্যে আবু সাঈদের মেধা নিয়ে আসলে তিনি কথা বলছিলেন যে সে ছোটবেলা থেকেই এক অন্যরকম মেধার স্বাক্ষর রেখেছেন এবং যখন তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কথা এবং সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় এইচএসসি পরীক্ষা দেওয়ার পর তারপরেও তিনি কোচিংয়ে পড়ার মতো যথেষ্ট অর্থ তার কাছে ছিল না এবং তার পরিবার তাকে সেই যোগান দিতে পারেনি। কিন্তু যথেষ্ট অর্থ না থাকলেও সেই পরিবার যোগান দিতে না পারলেও তারপরেও তিনি কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তিনি ভর্তি হয়েছেন। পরবর্তীতে তিনি ইংরেজিতে তৃতীয় বর্ষ ছাত্র ছিলেন এবং তৃতীয় বর্ষর সময় তিনি মৃত্যুবরণ করেন এবং তার আসলে শেষ মুহূর্তে অনার্স মাস্টার্স করে এই যে কারণে কোটা আন্দোলন অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলন, অর্থাৎ সরকারি চাকরিতে যেন কোনো বৈষম্য না থাকে, সেই বৈষম্য বিরোধী আন্দোলন এর ফসল হিসেবে যে সুবিধাটি পাওয়া গেল এবং যে কোর্টের রায় পাওয়া গেল, সেই সুবিধা নেওয়ার আগেই কিন্তু তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে একজন আবু সাঈদ তিনি যে আন্দোলন ত্বরান্বিত করতে সাহায্য করেছেন এবং তিনি যে আন্দোলন ত্বরান্বিত করতে অন্যরকম এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, সেটা কিন্তু এখন আর বলার অপেক্ষা রাখে না, সেটা সারা পৃথিবীর মানুষই দেখেছে বা জেনেছে। কিন্তু তিনি তার বাবা যেটি বলছেন যে ভাই যেটি বলছেন যে তিনি সুবিধাটি হয়তো নিয়ে যেতে পারেনি, কিন্তু যেহেতু তিনি অধিকার বঞ্চিত হিসাবেই এবং তার কোনো কোটা ছিল না এবং তার আর্থিক অবস্থাও খারাপ ছিল, সে কারণে তিনি এই আরও বেশি নিজের মধ্যে উদ্দীপ্ত হয়েছিলেন এবং আরও বেশি উদ্দীপ্ত হওয়ার ফলে তিনি এই আন্দোলনে যোগ দিয়েছেন। তার নিজের ভাই বা তার বন্ধুরাও আসলে গ্রামের যে বন্ধুরা আছে তারা আসলে জানতেন না যে আবু সাঈদ সরাসরিভাবে এই আন্দোলনের সাথে শুরু থেকেই এত বেশি সক্রিয় ছিলেন। তবে পরবর্তীতে তার ভাইয়ের সঙ্গে যখন কথা হয় তিনি বলছিলেন যে তিনি আন্দোলনে যাচ্ছেন এরকম একটি খবর তার সঙ্গে কথা বলার সময় বলেছে, কিন্তু তিনি যে রংপুরের একজন অন্যতম সমন্বয়ক ছিলেন সেই কথাটি কিন্তু তার পরিবারকেও তিনি তখন জানাননি। এবং তার ফেসবুকের যে লেখাগুলো, শেষ লেখাগুলো দিয়ে যতটুকু দেখেছি যে তিনি বারবারই কিন্তু তার সেই আন্দোলনের যে উদ্দীপ্ত স্লোগান, সেই স্লোগানগুলো বারবারই লিখেছেন এবং তিনি যারা যেখানে আন্দোলন করছে তাদেরকে নিয়ে এই আন্দোলনে মাঠে থাকার জন্য এবং লড়াই করার জন্য তিনি সবাইকে আহ্বান জানিয়েছিলেন। এবং শেষ যেদিন তিনি মৃত্যুবরণ করেন 16ই জুলাই, তার আগের দিনও তিনি তার আন্দোলন নিয়ে এবং তার যে দৃঢ় অবস্থান, সেই অবস্থান নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। এখন তার বাড়ির মধ্যে তার স্বজনদের সঙ্গে, তার পরিবারের সঙ্গে কথা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আরও যে 2 জন উপদেষ্টা এসেছেন তারা, এবং পাশাপাশি সমন্বয়কদের মধ্য থেকে সার্জিস আলম সহ আরও যে কয়েকজন
এসেছেন তারা তার পরিবারের সঙ্গে কথা বলছেন। একটা সময় গিয়ে দেখা গেছে যে তিনি ছাত্র জনতার সেই স্রোতের প্রবল স্রোতে, কারফিউ ভেঙে যে স্রোত, সেই প্রবল স্রোতে 5ই আগস্ট তিনি পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এবং তিনি এখান থেকে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। তো এরকম একটি পরিস্থিতির মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশের সূচনা এবং নতুন আরেকটি অভ্যুত্থানের ঘটনা ঘটেছে, যে অভ্যুত্থানের ফসল হিসেবে এখন অন্তর্বর্তীকালীন সরকার এবং যে সরকারের সঙ্গে আরও 2জন শিক্ষার্থীদের মধ্য থেকে 2জন সমন্বয়ক, আসিফ আহমেদ এবং নাহিদ হোসেন, তারা 2জন আছেন এবং তারা এই 2জনের মধ্য থেকে আরও তারা বলছেন যে তারা আরও কিছু সংস্কার নিয়ে কাজ করতে চান এবং সেই সংস্কারগুলো কী ধরনের সংস্কার হতে পারে, কী ধরনের সংস্কার নিয়ে তারা কাজ করবেন সেই বিষয়ে একটি রূপরেখা তৈরি করবেন এবং রাষ্ট্র সংস্কারের কথা তারা বলছেন। এবং গত কয়েকদিনের মধ্যে দেখেছে যে যখন পুলিশ বাহিনীর ভেঙে গেছে, অনেকটাই ভঙ্গুর দশা অবস্থা তৈরি হয়েছে, বিভিন্ন থানায় থানায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং তারা নিজেরা আতঙ্কগ্রস্ত, সেখানের সেই পরিস্থিতিতে এই ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে তারা বিভিন্ন শহরে কিন্তু সামাজিক কর্মকাণ্ড করে যাচ্ছেন। যে কাজগুলো পুলিশের ছিল ট্রাফিকিং করা এবং যেখানে ট্রাফিক সিগন্যালগুলো মান্য করার এবং যেখানে সুশৃঙ্খল একটি পরিবেশ বজায় রাখা, সেই কাজগুলো যেগুলো পুলিশ এবং ট্রাফিকের ছিল বা অন্যান্য বাহিনীর, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ছিল, সেগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে করে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। অর্থাৎ গোলের মুখে দাঁড়িয়ে তারা একটি সরকার পতন যেমন ঘটিয়েছে, ঠিক তারপরেও তারা কিন্তু দমে যাননি। তারা রাষ্ট্র সংস্কারের অংশ হিসাবে তারা এখনও মাঠে থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। সেক্ষেত্রে সাধারণ মানুষের ব্যাপক প্রশংসায় ভাসছে ছাত্র সমাজ। ব্যাপক প্রশংসার পাশাপাশি তারা এই যে এখনও মাঠ ধরে রেখেছে এবং এখনও পর্যন্ত কাজ করে যাচ্ছে, অক্লান্তভাবে দিন রাত অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছে, সেটির বিনিময়ে যেন একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারে সেরকম একটি নতুন উদ্দীপ্ত স্বপ্ন কিন্তু দেখতে পাচ্ছে মানুষ। এবং আপনারা এর মধ্যে সকাল থেকেই বলছিলাম যে তার এই যে এখনকার সময় যে ছাত্র সমাজ এখনও মাঠে দাঁড়িয়ে আছে এবং এখনও পর্যন্ত কাজ করে যাচ্ছে, বিভিন্ন জায়গায় রাস্তা পরিষ্কার করছে, বিভিন্ন জায়গায় গুলের মুখে দাঁড়িয়েছিল যে ছাত্ররা আহত হয়ে এখনও কাতরাচ্ছে বিভিন্ন হাসপাতালে, তাদের সামনে কিন্তু একজন আবু সাঈদের নাম একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে কাজ করেছে এবং একটি শক্তি হিসাবে কাজ করেছে, যে কারণে এই আন্দোলনটি শুরু থেকে যেখানে ছিল সেই শুরুর আন্দোলন গিয়ে ঠেকেছে সরকার পতনের আন্দোলনে। এবং সরকার পতনের সেই আন্দোলন যেন তাদের সেই আন্দোলন যেন কেউ নস্যাৎ করতে না পারে বা কেউ ছিনিয়ে নিতে না পারে, সেজন্যই তাদের এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মকাণ্ড এবং সতর্ক অবস্থান। এবং তারা বলছেন যে শিক্ষার্থীদেরকে হয়তো সমাজের বা রাষ্ট্রের মানুষজন মনে করতেন যে তারা আসলে খুব ভালো একটি তারুণ্য গড়ে তুলতে পারেনি একটি জেনারেশন, কিন্তু তারাই দেখিয়ে দিয়েছে যে তারা এক অন্যরকম শক্তি, অন্যরকম তারুণ্যের উদ্দীপ্ত স্লোগান নিয়ে তারা দেশ রক্ষার্থেও এগিয়ে আসতে পারবে। এবং এরকম একটি পুরো জাতিকে একসাথে করে একসঙ্গে করে ছাত্র আন্দোলনের যে জায়গা, সেই জায়গাটি কিন্তু আসলে আর কখনোই দেখা যায়নি। এর মধ্যে দেখতে পাচ্ছি যে একটি পতাকা সে থেকে কিন্তু উড়ানো হচ্ছে আবু সাঈদের বাড়ির সামনে, হাত উঁচু করে একটি বাংলাদেশের পতাকা, লাল সবুজের পতাকা উঁচু করে ওড়ানো হচ্ছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখনও তার স্বজনদের সঙ্গে কথা বলছেন এবং দেখা যাচ্ছে ঠিক তার পতাকাটির নিচেই ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে স্বজনরা, আবু সাঈদের স্বজনরা আছেন তাদের সঙ্গে কথা বলছেন। এবং এইমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস তার বাড়ি থেকে বের হচ্ছেন এবং তাদেরকে তিনি একটি আলাপ আলোচনার মধ্য থেকে তিনি একটি পতাকা কিন্তু উঁচু করে
রেখে দিয়ে গেছেন এবং উঁচু করে ধরিয়ে দিয়ে গেছেন একটি পতাকা, বাংলাদেশের পতাকা, যে পতাকা নতুনের পতাকা, যে পতাকা তারুণ্যের পতাকা। তো এরকম একটি পরিস্থিতির মধ্য থেকে এখন আশপাশের মানুষজনকে দেখতে পাচ্ছে যে উৎসাহ উদ্দীপনা নিয়ে দাঁড়িয়ে আছেন। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তারাও দাঁড়িয়ে আছেন এবং পুরো জায়গাটি দেখা যাচ্ছে সবাই উন্মুখ হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম সারা পৃথিবীর মানুষ জানেন, সারা পৃথিবীর মানুষ জানতেন, কিন্তু তাকে এক নজর কখনো দেখা হয়নি এই রংপুরের অজপাড়া গায়ের এই গ্রামটিতে, এবং যেখানে মৃত আবু সাঈদ টেনে এনেছেন রাষ্ট্রপ্রধানকে। এবং তার যে এই অবদান, অর্থাৎ জীবিত আবু সাঈদের চেয়ে মৃত আবু সাঈদের অবদান যেন আরও অনেক বেশি বেড়ে গেছে এবং অনেক বেশি হয়ে গেছে সারা পৃথিবীর মধ্যে। এবং এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আবার তার ঘর থেকে তার কবরস্থানের সামনে এসেছেন এবং তার কবরস্থানের সামনে এসে দুই পাশে যে মানুষজন আছেন তাদের সামনে থেকে তিনি আবার কবরের সামনে থেকে এসেছেন এবং তিনি এসে এখানে আবার দাঁড়িয়েছেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, তিনি দায়িত্ব নিয়েছেন 8 তারিখে এবং 8 তারিখের পরে তিনি এর বীরশ্রেষ্ঠদের স্মরণে মাইক্রোফোন দাও। জন্য হয়তো সে পর্যন্ত যেতে পারছি না, তারপরও আমরা যাওয়ার জন্য চেষ্টা করছি। যে ভাইয়া প্লিজ সামনে দিয়ে থাকেন ঘুরো ঘুরো খেলা দিয়ে মাইক্রোফোনটা না হলে আমাদের কি দেন ভাই, কার হাতে দেব? হাতে দেন, আপুর হাতে দেন, আপুর হাতে দেন না ভাই, পাবো না ভাই। এখন এই মুহূর্তে আমরা আসলে সামনে দিতে পারিনি। ভাই আপনারা ব্যাগ নিয়ে সামনে যান না কেন? আর একটা ব্যাগ নিয়ে রাখছেন দুইজনের জায়গা, এখানে মনে করেন মিলে গেছে। হ্যাঁ ভাই ভাই সবাইটা ওই যাবেন আপনারা, কোথায় যাবেন, কার কাছে যাবেন? কেউ নেবেন এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের। তার কথা স্মরণ হবে এই কাজটা করার মধ্যে, কাজে আমাদেরকে সেই কাজটা যেন আমরা করি। এই আবু সাঈদ এখন এক পরিবারের সন্তান না, বাংলাদেশের যত পরিবার আছে তাদেরই সন্তান, এবং তারা অধিকার তাকায় থাকবে। যারা ছোট ছেলে মেয়ে বড় হবে, তারা স্কুলে পড়বে, আবু সাঈদের কথা নিজে নিজে প্রস্তুতি হবে, আমিও ন্যায়ের জন্য লড়ব, আমিও ভোট পেতে দেব।
সেই হলো এই আবু সাইদ। আবু সাইদ এখন ঘরে ঘরে, প্রত্যেক ঘরে আবু সাইদ। এবং বাংলাদেশের যত পরিবার আছে সব পরিবারের সন্তান, এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান। এখানে হিন্দু পরিবার হোক, মুসলমান পরিবার হোক, বৌদ্ধ, এখানে হিন্দু পরিবার হোক, মুসলমান পরিবার হোক, বৌদ্ধ পরিবার হোক, সবার ঘরের সন্তান এই আবু সাইদ। কাজেই আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো গোলযোগ যেন না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটিরই সন্তান, সবাই আবু সাইদ। কাজেই এদের সন্তানদের রক্ষা করা জাতি ধর্ম নির্বিশেষে এটা আমাদের এখন কর্তব্য। আমরা যেন এটা নিশ্চিত করি, সামনে গিয়ে দাঁড়াই। আবু সাইদ যেরকম দাঁড়িয়েছে আমাদেরকে ওরকম দাঁড়াতে হবে। যারা পার্থক্য করে যে এরকম সন্তান ওরকম না, আমরা সবাই বাংলাদেশি, আমরা বাংলাদেশেরই সন্তান। আবু সাইদের মা সবার মা, এবং সবার মা আবু সাইদের মা। কাজে তাকে রক্ষা করতে হবে, তাদের বোনদের রক্ষা করতে হবে, তাদের ছেলে ভাইদের রক্ষা করতে হবে, সবাই মিলে করে। এটা এক বাংলাদেশ, দুই বাংলাদেশ নেই এখানে, এটা আবু সাইদের বাংলাদেশ। এই আবু সাইদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই। কাজে আপনাদের কাছে অনুরোধ, যে যেখানে আছেন ওই আবু সাইদের বা যারা যারা আছে যেখানে আছে তাদেরকে রক্ষা করুন, কোনো রকম গোলযোগ হতে দেবেন না। আজকে যে আসলাম এখানে, এটা স্মরণ করেন, আমরা যাতে এটা বাস্তবায়ন করতে পারি। আপনাদেরকে সবাইকে সালাম দেওয়া। আসসালামু আলাইকুম। এই মাত্রই গেছি, এদিকে আসবেন না, তিনি চলে যাচ্ছেন এখন রংপুরের উদ্দেশ্যে রওনা দেবেন, এবং রংপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে তিনি এখান থেকে যাওয়ার কথা রংপুর মেডিকেল, এবং রংপুর মেডিকেল থেকে তিনি সেখানে চলে যাবেন রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়, এবং রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে তিনি সার্কিট হাউসে যাওয়ার কথা, এবং সার্কিট হাউসে গিয়ে সেখান থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। এবং দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রওনা দিয়েছেন, এবং আশপাশের মানুষের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে তিনি তার রংপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। এখন তো কিছুক্ষণ আগে তিনি ঠিক 11টা এখানে এসে পৌঁছেছিলেন, এবং এখন 11:30 পর্যায়ে, অর্থাৎ আধা ঘন্টার বা তার কিছু বেশি সময় তিনি পার করেছেন নিহত আবু সাইদের বাড়িতে, এবং আধা ঘন্টা পরে তিনি রওনা দিচ্ছেন। এবং তার আগে তিনি পীরগঞ্জের হেলিপ্যাড, মেরিন একাডেমি হেলিপ্যাডে এসে নামেন, এবং সেখান থেকে গাড়ি যোগে এই রাস্তা দিয়ে আসেন। এবং এই আসার যে রাস্তাটি, সেই রাস্তাটিও বেশ ছোট একটি রাস্তা, এবং অজপাড়াগাঁয়ের এই গ্রাম, যেখানে এখনও কাদামাটির গন্ধ, এবং যেখানে এখনও কাঁচা রাস্তাও বিদ্যমান আছে, সেসব জায়গায় থেকে উঠে আসা আবু সাইদ তিনি এখন একজন এই ছাত্র আন্দোলনের বীর। তিনি ছাত্র আন্দোলনের সেই অনন্য উচ্চতায় উঠে গেছেন, এবং অনন্য শ্রদ্ধার জায়গা তৈরি করে নিয়েছেন তার সেই বীরোচিত বুথ পেতে দেওয়া সেই মৃত্যুর জন্য, এবং যে কারণে সব মানুষ, সারা পৃথিবীর মানুষ এখন তাকে শ্রদ্ধা করে স্মরণ করে, এবং তাকে এই আন্দোলনের আগুন উদ্দীপ্ত আন্দোলনের এক অন্যতম রূপকার হিসেবে সবাই জানে। এবং আবু সাইদ শুধু নয়, এই পুরো আন্দোলনে আরও অনেক শিক্ষার্থী মারা গেছে, পাশাপাশি সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষও মারা গেছে, এবং তাদেরকে তারা শ্রদ্ধা জানানোর জন্য তারা সব জায়গায় দোয়া করছেন। তো তিনি চলে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এখন দেখতে পাচ্ছে যে আরও যে সমন্বয়ক তারা, জনগণ যারা এখানে আছেন, তারা কিন্তু তাদেরকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন, এবং নাহিদ এবং আসিফ যে দুজন উপদেষ্টা ছাত্র সমন্বয়কদের মধ্য থেকে, সেই ছাত্র সমন্বয়কদের মধ্যে থেকে দুজন উপদেষ্টা তারা এখানে আছেন, তারা হাত নেড়ে এখান থেকে বিদায় নিয়েছেন।
তো এখন তারা এখান থেকে চলে যাবেন রংপুর শহরে এবং যেখান থেকে মেডিকেল কলেজে যাবেন এবং সেখান থেকে যাবেন রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয় সেখানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলার কথা রয়েছে আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের। এই ছিল এখন পর্যন্ত পীরগঞ্জের শহীদ আবু সাঈদের বাসভবন থেকে সবশেষ তথ্য। সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিকে নিয়ে জরুরি ফুল কোর্ট সভা ডেকে পরে তা স্থগিত করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ভার্চুয়ালি বিচারপতিরা সভাটি করার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানা গেছে। বুধবার থেকে বন্ধ দেশের সব আদালতের কার্যক্রম। রোববারের মধ্যে হাইকোর্ট সহ আদালত খুলে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন আইনজীবীরা। একই সঙ্গে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের বিচারপতিদের অপসারণ দাবি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক আসিফ মাহমুদ ফেসবুকে পোস্টও দিয়েছেন। এদিকে প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও কর্মসূচি ডেকেছে শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্রে নিজেদের 15% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মিডিয়া সংস্থা প্যারামাউন্ট। এতে প্রায় 2000 কর্মী চাকরিচ্যুত হতে পারেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম CNN। স্কাইডান্স মিডিয়ার সঙ্গে একীভূতকরণের অংশ হিসেবে কাটছাঁটের মধ্য দিয়ে যাচ্ছে প্যারামাউন্ট গ্লোবাল। ছাঁটাইয়ের মাধ্যমে কোম্পানিটির $50 কোটি সাশ্রয় হবে বলে জানা গেছে। অঞ্চলের নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনী। বিশেষ করে এই অঞ্চলের পোশাক কারখানাগুলোতে বানানো হয়েছে টহল, তৈরি করা হয়েছে টাস্ক ফোর্স। সকালে উপজেলার জামগড়া এলাকায় পরিদর্শনে আসেন সাভার সেনানিবাসের কর্মকর্তারা। এ সময়ের বাণিজ্য। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর স্বস্তি ফিরতে শুরু করেছে নিত্যপণ্যের বাজারে। শনিবার রাজধানীর মিরপুর শাহ আলী মার্কেট ঘুরে দেখা যায় গত সপ্তাহের তুলনায় মানভেদে প্রায় সব ধরনের সবজিতে দাম কমেছে, কমতির দিকে মাছের দামও। এই ছিল এ সময়ের বাণিজ্যের। সঙ্গেই থাকুন সময়।